বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে, জানালেন প্রধান উপদেষ্টা। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। এবং নিত্যপণ্যের বাজারে ফেরেনি স্বস্তি, নাভিশ্বাস ক্রেতাদের। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ, উচ্চশিক্ষা এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এর আগে দুপুর 2টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেয়া হয়। তেজগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন চন্দ্র মজুমদারকে আসামি করা হয়। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের 5 বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগে ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এ পূর্বাভাস আগামীকাল সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আগামী কয়েকদিন দেশের সব বিভাগেই ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। নিত্যপণ্যের বাজারে এখনও ফেরেনি স্বস্তি। প্রতিদিন কোনো না কোনো পণ্যের দাম বেড়েই চলেছে। এতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। শায়ান সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন হৃদয় খান। গত আগস্টের শুরুতে সরকার বদলের পর নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন ও কাঁচা বাজারগুলোতে চাঁদাবাজি অনেকটা কমে আসে। এতে বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে ভেবেছিল অনেকেই। তবে পণ্যের দাম না কমে উল্টো বেড়েই চলছে। চাল, মাছ, মাংস, ডিম, সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। আর তাই অন্তর্বর্তী সরকারের কাছে বাজারে দ্রুত স্বস্তি ফেরানোর আহ্বান ভোক্তাদের। প্রতি সপ্তাহে 10 টাকা 5 টাকা করে প্রতি জিনিসের দাম বাড়ে, তাহলে ক্রয় ক্ষমতার ভিতরে কী করে থাকে বল? মাছ বলেন, সবজি বলেন, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে আমরা আবেদন করছি যেন জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে সব কিছু। এখন নিয়ন্ত্রণ নাই, এখন একেবারে টোটালি আজকে তো একেবারেই আনকন্ট্রোল। এখন তো আমরা সবাই জানি যে সিন্ডিকেট নাই, সিন্ডিকেট না থাকলে বাজারে দ্রব্যমূল্য এত বেশি কেন যায় না? মোটেও ক্রয় ক্ষমতার মধ্যে নাই। আমরা যারা আসলে সাধারণ মানুষ, আমাদের এই সাধারণ মানুষের জীবনযাত্রার মান এই বাজারের ঊর্ধ্বগতির কারণে যথেষ্ট নিম্নমুখী হয়ে গেছে। যে বাজার মনিটরিং ব্যবস্থাটাকে অবশ্যই খুব স্ট্রং করা উচিত, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকা উচিত। ব্যবসায়ীরা বলছেন, ভয়াবহ বন্যার প্রভাবে পোলট্রি ও ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে মুরগি, ডিম ও সবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের সরবরাহে ঘাটতি বেড়েছে। এতে বেশ কিছু পণ্যের দামও বেড়েছে। 190 টাকা কেজি, লেয়ার মুরগি 320 টাকা কেজি, কক 270 টাকা কেজি। বৃষ্টির জন্য মাল আমদানি কম হইলে দাম বাড়ে। বৃষ্টি মৌসুম তো, যার জন্য একটু দেখা গেল অনেক মাল নষ্ট হয়ে যায়। আগে যে মালটাতে আমদানি বেশি হচ্ছে, আমদানি অনেক কম, তার জন্য এটা জায়গায় অনেক দাম বাড়ছে।
সিন্ডিকেট না, হয়তো মার্কেটে ইনপুট নাই, এখন নতুন আদা আসছে তো এই কারণে নতুনটা রাখা যায় না, পয়সা যায়। নতুনটা বিক্রি হচ্ছে 120 টাকা, আর পুরানটা কিনতে হচ্ছে 260-70 টাকা। লাগামহীন বাজার নিয়ন্ত্রণ করার দাবি সাধারণ মানুষের। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার জেলা সংবাদ। রাতভর ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতী উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে। ঝিনাইগাতীর মহারশী নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে ও পাড় উপচে উপজেলা সদর বাজার সহ বিভিন্ন রাস্তাঘাট তলিয়ে গেছে। এছাড়া নালিতাবাড়ির ভোগাই নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকতে শুরু করায় পানিবন্দী হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। টানা বর্ষণের কারণে শেরপুর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকাল 9টা পর্যন্ত শেরপুর উপজেলায় প্রায় 260 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে চলমান পাহাড়ি ঢল ও বৃষ্টি অব্যাহত থাকলে জেলার আমন আবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। জামালপুরের ট্রাকের ধাক্কায় ইজি বাইক চালক সহ 3 জন নিহত হয়েছেন। সকালে শহরের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আতিক জানান, সকালে জামালপুর টাঙ্গাইল সড়কের বেলটিয়া টিউবওয়েল পাড় মোড়ে ঢাকা থেকে জামালপুরগামী একটি ট্রাক যাত্রীবাহী ইজি বাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার সময় 2 জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। মুন্সিগঞ্জে নিখোঁজের একদিন পর শাহজাহান শেখ নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে জেলার শ্রীনগর উপজেলায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানায়, গত 3 অক্টোবর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি শাহজাহান। পরে আজ উপজেলার কাঁঠালবাড়ি মসজিদ সংলগ্ন পুকুরে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। এ ঘটনায় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন মুন্সি জানান, নিহতের মুখে মদের অস্তিত্ব পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণায় ডুবে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। আজ উপজেলার ছোট কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, সকালে 13 জনের একটি পর্যটক দল রূপসী ঝর্ণায় ঘুরতে এলে তাদের মধ্যে 2 জন নিখোঁজ হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। দুপুরে ঝর্ণার কূপ থেকে পর্যটক 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। যাচ্ছি খেলা সংবাদে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ওসমান কাদির। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। এ সময় কোচ ও সতীর্থদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। 2020 সালের নভেম্বরে রাওয়ালপিন্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ওসমানের। এরপর 2022 সালের সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন এই লেগ স্পিনার। জাতীয় দলের জার্সিতে তার খেলা ম্যাচের মোট সংখ্যা 23টি, যেখানে তিনি নিয়েছেন 31টি উইকেট। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন বিশ্বকাপ বাছাই পর্বের আগামী 2 ম্যাচের জন্য আর্জেন্টিনা দলের ডাক পাওয়া নিকোলাস গঞ্জালেস। জুভেন্টাসের দেয়া এক বিবৃতিতে জানা যায়, চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে 3-2 গোলে জেতা ম্যাচে ডান পায়ের উরুতে চোট পান 26 বছর বয়সী এই ফরওয়ার্ড, যা সারতে 1 মাসের মতো সময় লাগবে বলেও জানিয়েছে ইতালিয়ান ক্লাবটি। এর আগে ভেনেজুয়েলা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য 27 সদস্যের দল ঘোষণা করেছিল আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি, যেখানে ডাক পেয়েছিলেন জুভেন্টাসের উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়া হবে, জানালেন প্রধান উপদেষ্টা।
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র 7 দিনের রিমান্ডে। এবং নিত্যপণ্যের বাজারে ফেরেনি স্বস্তি, নাভিশ্বাস ক্রেতাদের। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।